গোটা দেশ জুড়েই একটা বিতর্ক আবার চড়াচ্ছে বা বিতর্কের বিষয়টা ক্রমশ ছড়িয়ে পড়ছে। সেটা হচ্ছে যেভাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করবার প্রয়াস চালাচ্ছে, তাতে অনেকেই বলছে যে এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনের একটা বিশেষ উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে ওই এনআরসি করবার প্রক্রিয়াটা যেখানে থমকে দাঁড়িয়েছিল সেটাকে তারা আবার নতুন করে ত্বরান্বিত করতে চাইছে। ঘুর পথে এনআরসি করাতে চাইছে কেন্দ্রের সরকার নির্বাচন কমিশনকে দিয়ে। আর নির্বাচন কমিশনের বক্তব্য কি, তারা নির্বাচনের যে প্রক্রিয়া সেটাকে আরও সংস্কার করতে চান, নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সুন্দর হয়, যথার্থ ভোটাররা যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা তারা করছেন। ঠিক এখানেই আমাদের একটা প্রশ্ন আছে। আমাদের প্রশ্নটা আসলে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে একটা গলদ অনেক দিন আগে থেকেই তৈরি হয়েছে। এই গলদটার জন্যই নির্বাচন প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি এক ধরনের প্রহসন হয়ে যাচ্ছে। এ রাজ্যে আমরা সেটা খুব ভালো করে টের পাচ্ছি। নির্বাচনের মধ্য দিয়েই শাসক দল বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকতে পারছে। আসলে এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে গলদ আছে। নির্বাচন কমিশন কি সেই গলদ সারাবার কাজ আদৌ করবে, নাকি তারাও আসলে একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বা কেন্দ্রীয় শাসকের যে লক্ষ্য সেটা নিয়ে কাজ করবে? কোনো দলই কি চায় নির্বাচনের সংস্কার সাধন হোক, নির্বাচনটা সুষ্ঠু ও পরিচ্ছন্ন ভালো হোক? তা যদি হতো তাহলে নির্বাচনের মধ্য দিয়ে আমরা তো বারবার করে দেখছি কিভাবে অর্থবল, বাহুবল, কিভাবে গায়ের জোর আমাদের নির্বাচনকে কেন্দ্র করে একেবারে জাঁকিয়ে বসছে। আমরা তো লোকসভা নির্বাচনের ঠিক আগে আগেই জেনেছিলাম কর্পোরেট সংস্থাগুলো বেনামে কিভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে প্রচুর অর্থ সাহায্য দেয়। বিনিময় তারা কি করেন, ওই যে বন্ড দেওয়ার নামে কিভাবে কর্পোরেট সংস্থার অর্থ এই রাজনৈতিক দলগুলোর তহবিলে জমা হয় আমরা দেখেছি। এখানেই আমাদের প্রশ্ন, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে গলদ থেকে গেছে, থেকে যাচ্ছে, সেটা সরাবে কে? আমাদের রাজ্যে বারবার আমাদের মনে হয়েছে যে কেউ যদি একবার সরকারে বসে যান তিনি আর সরতে চান না। কি এক অদ্ভুত কারণে দিনের পর দিন একটা সরকার থেকেই যায়। মানুষ নয়, সেই সরকারটাই ঠিক করে তিনি কতদিন থাকবেন। একেবারে তুমুল গণবিদ্রোহ বা গণবিক্ষোভ না হলে সরকার সরে না এ রাজ্যে। আসলে এটা সম্ভব হচ্ছে এই নির্বাচন প্রক্রিয়ার গলদ বলেই। ভোটার কার্ড একটা আছে, কিন্তু সেই ভোটার কার্ডের সচিত্র পরিচয়পত্র যাকে বলে, সেই ভোটার কার্ড নিশ্চিত করতে পেরেছে ভুয়ো ভোট যাতে না পড়ে, সেটা নিশ্চিত করতে পেরেছে? আমরা জানি পারেনি। কিভাবে ভুতুড়ে ভোটার বিভিন্ন সময় বুথে বুথে ভুতুড়ে ভোটার ভোট দিয়ে যায় আমরা জানি। কিভাবে গায়ের জোরে বুথ দখল করে ভোট করানো হয় এ রাজ্যে ভুরি ভুরি তার উদাহরণ আছে। কমিশন কি করেছে? কমিশন সে ব্যাপারে দায়িত্ব নিয়েছে? আমরা তো বারবার দেখেছি ভোটের সময় কিভাবে হামলা হয়, কিভাবে মারামারি হয়, কিভাবে বুথ দখল হয়, এমনকি ব্যালট বক্স কিভাবে দখল করে নেওয়া হয় সেটাও দেখেছি। তারপরেও নির্বাচন কমিশন সংস্কারের নামে যেটা করছে আমাদের পরিষ্কার বক্তব্য সেটা যথার্থ নয়। আসলে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ভয়ঙ্কর একটা গলদ থেকে গেছে। সেই গলদের ফলাফল আমাদের সমাজের প্রত্যেকটা স্তরে ছড়িয়ে পড়ছে, আমরা সেটা ভোগ করছি। একই শাসক একেবারে নিরবচ্ছিন্ন দুর্নীতি করবার পরেও সেই শাসক নির্বাচিত হয়ে আসে, মানুষকে অসহায় করে দেয়, মানুষের নির্বাচন করবার অধিকারটাকে কেড়ে নেয় শাসক, এ রাজ্যের শাসক। আমরা কোনো রকম রাগঢাক না করে এই কথাটা পরিষ্কার বলছি, এ রাজ্যের শাসক দল ভোট চুরি করেই বারবার জেতে। আমরা তার বিবিধ প্রমাণ পেয়েছি, কিভাবে পঞ্চায়েত ভোটে ভোট লুট হয়, কিভাবে বিধানসভার ভোটে ভোট লুট হয়, বারবার আমরা চোখের সামনে দেখেছি। সাংবাদিক হিসেবে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলি, একটা জায়গায় সেটা কিন্তু বিধানসভার ভোট, নির্বাচন কমিশন আর এ রাজ্যের যারা নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে তাদের সিইও অফিসে গিয়ে বলা হয়েছিল যে বিভিন্ন জনকে মারা হয়েছে, এরপরে আপনারা কি করবেন?
কমিশনের বক্তব্য করি, কমিশনের যে সদস্য তাদের বক্তব্য ছিল আমাদের এখতিয়ার তো শুধুমাত্র ওই ভোট কেন্দ্রের মধ্যে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করাটা আমাদের দায়িত্ব। তারপরে যে মানুষটি ভোট দিয়ে বেরোলেন তার বাড়িতে, তার পাড়ায়, সেখানে নিরাপত্তা দেবে কে? প্রশাসন নেই। আজকে যাকে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এই রাজ্যের পুলিশ প্রশাসনকে সরিয়ে দিল, পরে ভোটে জিতবার পর সেই সরিয়ে দেওয়া অফিসাররা আবার বিতাড়িত হয়ে গেল, রাজ্য সরকারের পছন্দের অফিসার আবার এসে সেই চেয়ারে বসলো। এটা তো আমরা দেখেছি। এগুলো গলদ নয়? তা কেউ যদি নিরপেক্ষ কাজ করবার জন্য পরবর্তী সময় শাস্তি পায়, তাহলে সে নিরপেক্ষ কাজ করবে কি করে? আমাদের নির্বাচন প্রক্রিয়াটা এইভাবে একটা গলদে ভরা, প্রত্যেকটা বিষয় গলদ সারাতে হবে। সে ব্যাপারে কি আদৌ ভাবছে কমিশন? আমরা এই প্রশ্ন তুলব। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যে গলদগুলো রয়েছে, সেই গলদগুলো কোথায় কোথায় রয়েছে আসুন একটু দেখি। যে আলোচনাটা, যে বিতর্কটা গোটা দেশ জুড়ে চলছে, যে ভোটারদের বাতিল করা বা ভোটবন্দি, তার বাইরেও আরও আলোচনা আছে। আমাদের মনে হয় সেই বৃহত্তর পরিসরে আলোচনাটা নিয়ে যাওয়া দরকার। যেভাবে কমিশন ভোটার নির্ধারণ করবার চেষ্টা করছে, অবশ্যই সেটা সমর্থনযোগ্য নয়, কিন্তু পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ার সংস্কারটা ভীষণ দরকার, কারণ আমাদের নির্বাচন প্রক্রিয়ায় ভীষণ রকম গলদ থেকে গেছে। আসুন এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আজ এ বিষয়ে আলোচনা করবার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি, আসুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার, অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার আমাদের সঙ্গে রয়েছেন। আর আমাদের সঙ্গে রয়েছেন মেজবাহার শেখ, এক সময়কার সরকারি আধিকারিক, সরকারি চাকরি করতেন তিনি, এখন অবসরপ্রাপ্ত, বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাজ করেন। তাকেও আজকে আমাদের এই অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের দুজনকেই আমার এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। মিরাতুন জি, আপনার কাছে প্রথম আসব। আপনি নিশ্চয়ই জানেন যে আপনি এই বিষয়টা নিয়ে বারবার করে বলেছেন যে গণতন্ত্রের গভীর অসুখ, এই শব্দটা আপনার শব্দ, যে গণতন্ত্রের অসুখ করেছে। কোথাও মনে হয় না মিরাতুন, যে গণতন্ত্রের অসুখটা আসলে এই নির্বাচন প্রক্রিয়ার গলদের মধ্যেই রয়েছে? আমাদের গণতন্ত্র যে একটু একটু করে অসুস্থ থেকে আরো অসুস্থ হয়ে পড়ছে, তার কারণটা এই নির্বাচন প্রক্রিয়ার যে গলদ। এখন একটা বিতর্ক হচ্ছে যে ভোটার লিস্ট তৈরি করা, মানে ভোটারদের নাম দেখে দেখে তাদের বাদ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, একটা বিতর্কটা ঠিক এই জায়গায় এসে থেমে গেছে যে বিশেষ উদ্দেশ্যে এনআরসি, ঘুরপথে আমাদের কেন্দ্রীয় সরকার এনআরসি করবার চেষ্টা করছে। সেটা যেমন একটা দিক, তেমনি পুরো নির্বাচন প্রক্রিয়াটার যে সংস্কার দরকার, সেটাও তো ভাবতে হবে। সেই তর্কটা বা সেই বিষয়টা কেউ কি ভাবছেন? তুমি নির্বাচন প্রক্রিয়ার সংস্কারের কথা তুলছ। আমার তো মনে হচ্ছে সংস্কারের থেকে বড় কথা বোধহয় নির্বাচন প্রক্রিয়াটা যেভাবে তৈরি আছে এখনো, সেটাকেই যদি ঠিক ঠিক ব্যবহার করা যায়, সেটার ভেতরে গলদ ইচ্ছাকৃতভাবে ঢুকিয়ে না দেওয়া হয়, তাহলেই অনেক কাজ হবে। কেন না, একটু পরিষ্কার হওয়া দরকার, গণতন্ত্রের মতন বড় আদর্শ তো আর নেই। আমি তো মনে করি না সারা পৃথিবীতে এর থেকে কোনো বড় আদর্শ আছে বলে দেশ চালানোর ক্ষেত্রে। কি কি না, মানুষ মানুষ বা দেশবাসী বা জনগণই ঠিক করে দেবে তারা কাদের দ্বারা উপকৃত হবে, তাদের দ্বারা সমস্ত অভাব অভিযোগ, জীবনের যত কিছু দুর্দশা সব দূর করতে পারবে, কারা সক্রিয় ভূমিকা নিতে পারবে, সেটা তারাই নির্ধারণ করবে। কিন্তু মুশকিলটা কোথায় দাঁড়িয়েছে, আমরা এই যে দেশবাসী যারা এটা নির্ধারণ করবে বলে গণতন্ত্র হলো, এবং গণতন্ত্রটা নির্বাচন প্রক্রিয়া নির্ভর গণতন্ত্র। নির্বাচনটা কারা করবেন? দেশেরই জনগণ। কোথায় গলদটা ঢুকিয়ে রাখা হয়েছে? সর্বপ্রধান গলদ, দেশের জনগণ যদি সর্ববিধ অভাব অসুবিধা অভিযোগের মধ্যে থাকেন, দুর্দশার মধ্যে থাকেন, তাহলে তারা কিভাবে মাথাটা তুলে স্বনির্ভর হয়ে, সচেতন হয়ে, আত্মপ্রত্যয়ের উপর ভর করে, আত্মমর্যাদা বোধ নিয়ে বলবেন যে আমরা যাদের চেয়েছিলাম তাদের পাচ্ছি না, যাদের চেয়েছিলাম বা যাদের আমাদের সবকিছু দেওয়ার কথা, দেশের সম্পদ ভাগ করে ঠিকঠাক বন্টন করে দেওয়ার কথা, যারা নির্বাচনে যেতেন তাদের কাজ খুব কঠিন। এই প্রসঙ্গে একটা কথা আমি উল্লেখ করছি। এখন দেখো, নির্বাচনে প্রার্থী হওয়া বা নেতা নেত্রী হওয়ার লোভ লালসা কিরকম জিভ দিয়ে জল পড়ার মতো করে পড়ে। আমি এখানে একটু ভেবে পাই না, এত কঠিন কাজ, দেশের যাবতীয় দুর্দশা দূর করার মতো কাজ
হাতে নিতে হয়, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ভোটে জিতে। এই কাজটা কত যে কঠিন সেটা তো সবাই বোঝেন। অথচ সেই কাজটা করার জন্যে আর কোনো দল না, আমার দলই থাকবে একমাত্র, আর অন্য সব দলগুলো চুলোয় যাক, হতচ্ছাড়া হয়ে যাক, আমরা তাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করব না, এই মনোভাব নিয়ে আজকে নির্বাচনও চলছে, গণতন্ত্র চলছে। কি করে? আমি একটা কথাই বলে দিই, গণতন্ত্রকে একেবারে দূরহট করে দেওয়া হয়েছে। যখন ডাকবো তখন আসবে, এখন একদম আসবে না। নেতা নেত্রীদের ভেতরের মনের কথাটা এটাই, গণতন্ত্র তুমি আমাদের হুকুমের দাস, আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা তোমাকে ব্যবহার করব, না হলে মুক্তি পর্যন্ত দেখাবে না। সেটা কিরকম? একটা কথা বলে শেষ করব। যে কোনো একটি দল, যারা শাসক দল হয় পরে, প্রথম যখন শাসক দল থেকে দল না হতে পারে, প্রথম হবে, সেই রকম সময় তারা গণতন্ত্রটাকে ডাকে ওই প্রহরীর মতন, হতচ্ছাড়া এখানে মুখ দেখিও না, কিন্তু ওই সময়টা ডাক পড়ে যে কোনো দল। পরে যারা শাসক দল হয়ে যায়, রাজনৈতিক দলের কথা বলছি, প্রথম যখন তারা জিতে আসন বা গদি দখল করতে চায়, বিভিন্ন নেতা নেত্রী মন্ত্রী টন্ত্রী হানা টানা সব পদগুলোকে বুদ্ধিজীবীদের সব ভরিয়ে দিতে চায়, তারা কিন্তু প্রথম গণতন্ত্রেরই সাহায্য নেয়। অর্থাৎ জনগণ ঠিকভাবে ভোটটা দেবে, তখন তাদের ক্ষমতা থাকে না জনগণকে নিয়ন্ত্রণ করবার, তখন জনগণ দিতে পারে এবং সেই সুযোগ নিয়ে শাসন ক্ষমতায় আসে। যদিও গণতন্ত্রের শাসন ক্ষমতা কথাটা একেবারে অর্থহীন। আসার পরে এবারে বলে গণতন্ত্র তুমি হটো, তোমার মুখ আর দেখতে চাই না, ওই মুখ আমাদের দেখার আর দরকার নেই, দরকার পড়লে ডাকবো, নয়তো তুমি দূরে হটে যাও, দেশ থেকে দেশ ছাড়া হয়ে যাও। ঠিক এই প্রক্রিয়াতে চলছে, কারণ তখন গদিটা দখল করা হয়ে গেছে, তখন মানুষজনকে খাবারহীন, বস্ত্রহীন, শিক্ষাহীন, স্বাস্থ্য চিকিৎসাহীন, পদঘাটহীন, যত রকমের দুরবস্থা আছে সেই দুরবস্থার মধ্যে ফেলে রাখা হয়, এবং তারপরে তাদের কাছ থেকে নেওয়ার আর কোনো দরকার নেই। তো নিজেরা নির্বাচন করিয়ে নিতে পারে। কেউ 34 বছর সেটা করেছে, কেউ 14 বছর সেটা করেছে। তার আগের হালটা আমি জানি না, কংগ্রেসের সময়টা আমার অতটা জানা নেই। নিশ্চয়ই কোনো দুরবস্থা হয়েছিল বলেই সিপিএম দল শাসন ক্ষমতায় আসতে পেরেছিল। কিন্তু মুশকিলটা হচ্ছে নির্বাচনের কোনো ভূমিকা থাকছে কি? নির্বাচনটা একবারই হয়। কোনো দল নতুন যখন ক্ষমতায় আসবে করছে, লাফিয়ে আছে, উঠে আছে, হাত তুলে আছে, আমি যাব, হাত তুলছে, সেই সময় নির্বাচনটা হয়। তারপরে এবারে আর নির্বাচন হয় না। আমার বিশ্বাস এখানে মেজবাহার শেখ বাবু এসছেন, উনি আরো অনেক বেশি বিজ্ঞ এসব ব্যাপারে, তার পড়াশুনো, বিস্তর লেখালেখি এবং কাজকর্মের সূত্রেও তার বিস্তর জ্ঞান। কিন্তু আমি একজন নাগরিক হিসেবে এইটুকুই আমার বিদ্যা বুদ্ধির দ্বারা অর্জিত হয়েছে বা অভিজ্ঞতার দ্বারা অর্জিত হয়েছে, যে নির্বাচন, গণতন্ত্র এসব এখন ব্রাত্য। নির্বাচন কমিশনের কথা বলছো, এটা বলে শেষ করি। নির্বাচন কমিশন কি কেবল নির্বাচনের সময়কালে তোড়জোড় করবে? সারা বছর ধরে নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া কিভাবে সঠিকভাবে হতে পারে, কিভাবে সমস্ত মানুষ নির্বাচনের সুফল পেতে পারে, যেন কোথাও ঘাটতি বা গলতি না হয়, গলত না ঘটে, সারা বছর ধরে সেটাকে ঠিকঠাক করা, মেরামত করা, তৈরি রাখা, সমস্ত প্রস্তুতি তাদের সারা বছর ধরে, 5 বছর ধরে করবার কথা। তা না, এই সামনে নির্বাচন আসছে, এখন করবে। আমি যদি বলি যে ঘাটতি দূর করাটা নির্বাচন কমিশনের কাজ, শুধু সেটুকুই, নাকি যাতে নির্বাচন কমিশন ক্ষমতা প্রার্থীদের, ভোট প্রার্থী না, ক্ষমতা প্রার্থীদের দ্বারা ব্যবহৃত না হয় সে সম্পর্কে সতর্ক থাকা নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত প্রতিটা ব্যক্তিত্বের জন্য অবশ্য করণীয় কর্তব্য বা কাজ। এটা বলে আমি শেষ করছি।
বাবুর কাছে আসবো। বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা, যেটা মীরাতুন্দি বললেন যে আসলে এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এত গলদ রয়েছে। এবার যেটা হচ্ছে যে নাগরিক নির্ধারণ করা, কেউ কেউ অভিযোগ করছে আসলে নাগরিক নির্ধারণ করা তো কমিশনের কাজ না, তারা ভোটটা যাতে সুষ্ঠুভাবে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে বজায় থাকে সেটা দেখবেন। আর শুধু সত্যি তো নির্বাচনের সময় কেন, তাদের তো সারা বছর ধরে কাজটা করা উচিত। তা আমাদের রাজ্যে আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যা দেখছি, সত্যি কি নির্বাচনের মাধ্যমে কিছু হয়? এ তো নির্বাচন এক ধরনের প্রহসন, মানে বুথ দখল, আগে থেকে ভোট দানে বাধা দেওয়া, সমস্ত কিছু হয়, এবং ওই সেনাবাহিনী দাঁড় করিয়ে ওইগুলো কিছু করা যায় না। আজকে যাকে যে অফিসারদের আনছে, পরে তিনি আবার এসে বসে পড়ছে, এরকম একটা ভয়ের মধ্যে কোনো অফিসার কি নিরপেক্ষভাবে কাজ করতে পারে? আমি পরিষ্কার বলছি, পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনারকে একাধিক নির্বাচনে বদল করা হয়েছিল, পরবর্তী সময় ভোট হয়ে যাওয়ার পরে এই সরকার এসে সেই কমিশনারকে ছড়িয়ে দিয়ে আবার নতুন ইয়েকে নিয়ে এসেছে, মানে আগের যে ছিল তাকেই নিয়ে এসেছে। এই অবস্থায় সত্যি কি নিরপেক্ষ কাজের কোনো দাম থাকে? বলতে পারি? হ্যাঁ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে, বলুন। না, আমি মীরাপিন্ডি খুব মৌলিক কথাগুলো বলে দিয়েছেন একদম। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সারা দেশে এবং রাজ্যের ক্ষেত্রে যেগুলো ঘটেছে বা ঘটছে সেই সম্পর্কে অনেক মূল্যবান এবং খুব মৌলিক কথাগুলো বলেছেন। আপনি যে প্রশ্নটা তুললেন সেই প্রসঙ্গে যাবার আগে আমি একটা কথা বলি। এই যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবার যে প্রবণতা, এটা থাকতেই পারে। যে পৃথিবীর যে সমস্ত দেশে একদম। নির্ভর সরকার আছে সব দেশে এরকম ব্যবস্থা আছে। তো আমি বলি কি যে একটা অন্য কথা বলি, যে যারা জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে যাচ্ছেন, সুবিধাগুলো তারা নির্বাচিত হওয়ার পরে ভোগ করেন, একবার সেগুলোকে যদি কেড়ে নেওয়া হয়, আমার মনে হয় নির্বাচনে হবে বলে মনে হয় না আর কি। তাহলে ঘুরিয়ে প্রশ্নটা করি, যে নির্বাচনের মধ্যে দিয়ে জনপ্রতিনিধি হয়ে ক্ষমতা ভোগ করার যে প্রবণতা, সেখানে সুবিধাভোগী মানসিকতার জন্য অনেকটা সুবিধাভোগের মানসিকতা বা সুবিধা পাবার যে ব্যবস্থাটা করে নিয়ে, তার জন্যই কি এই প্রতিযোগিতা? যে এই জায়গাটা খুব আকর্ষণীয় জায়গা, খুব লোভনীয় জায়গা, তাই তারা কি ছুটছেন ওখানে? তার জন্য ওখানে যাবার জন্য কি রাজনৈতিক দলগুলো বা ব্যক্তি রাজনীতিবিদ তারা এই পথে চলে যান? যদি ক্ষমতাগুলো যেগুলো তারা ভোগ করেন সেগুলো কেড়ে নিলে কি এই প্রতিযোগিতা হবে বলে মনে হয়? এটা একটা প্রশ্ন। আমার মনে হয় যে ঘুরিয়ে দেখার দরকার আছে। এক। 2 নম্বর হচ্ছে যে আমার মনে হয় জনগণ যারা ভোট দেবেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষকে তার জনপ্রতিনিধি নির্বাচিত করবেন, এই লোকগুলোর মধ্যে কোনো বিভ্রান্তি নেই। তার চেতনা স্তর কি আছে, কতটা বুঝতে পারে না পারে সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। কিন্তু একটা ভোট হলে সে ভোট দিতে যারা প্রলোভিত হয়েই হোক, মোটিভেটেড হয়েই হোক, বা নিজের চিন্তা চেতনার ভিত্তিতেই হোক, সে যদি মনে করে আমি এই লোকটাকে ভোট দেবো, তাহলে সে একটা ভোট দিতে যায়। কিন্তু প্রশ্নটা হলো ওখানে যে যখন সে ভোটটি দিচ্ছে, দেওয়ার পরে তার নির্বাচিত প্রতিনিধিকে, এবার দেওয়ার পরে এতক্ষণ পর্যন্ত ক্ষমতাটা তার হাতে, অর্থাৎ ভোটারের হাতে ক্ষমতাটা, জনগণের হাতে ক্ষমতাটা। কিন্তু যেই মুহূর্তে সে তার নির্বাচিত প্রতিনিধিকে নির্বাচন করে দিলেন, তখন সমস্ত ক্ষমতা হস্তান্তর হয়ে গেল তার নির্বাচিত জনপ্রতিনিধির হাতে আর কি। অর্থাৎ নির্বাচনের আগে জনগণের কাছে এসে মানে যারা ক্যান্ডিডেট তারা হাত জোর করে দাঁড়িয়ে থাকবে, দেখবেন পোস্টারে সব হাত জোর করে আছে, একদম মানুষের পায়ে পড়ে যাচ্ছে, লুটিয়ে পড়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে ক্ষমতাটা মানুষের কাছে আছে, ভোটটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে অধিকারটা সেটা জনগণের হাতে আছে। কিন্তু যেই ভোটটা হয়ে গিয়ে তিনি নির্বাচিত হয়ে গেলেন, ঠিক উল্টো চিত্র দেখবেন, তখন জনগণ যে ভোটার, যে একটি রাষ্ট্র ব্যবস্থায় জনপ্রতিনিধির কাছ থেকে যে দাবিগুলো করতে পারে, তখন সেই দাবি আদায়ের জন্য হাত জোরটা ঠিক উল্টো দিকে হয়ে যায়। অর্থাৎ ভোটের আগে হাত জোর করছে যিনি ভোটে দাঁড়িয়েছেন তিনি, আর ভোট হয়ে গেলে যে ভোট দিল সে হাত জোর করে গিয়ে দাঁড়াচ্ছে, পায়ের কাছে গিয়ে দাঁড়াচ্ছে তার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে। তার মানে কি দাঁড়ালো? যে ক্ষমতার বলয়ে লোকটি ঢুকে গেল আর কি। আর ক্ষমতার বলয়ে লোকটিকে ঢুকিয়ে দিলাম আমরা যারা জনগণ, তারা ঢুকিয়ে দিলাম।
এই 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 মারপ্যাচ গুলো এখনো পর্যন্ত আমাদের দেশে রয়ে গেছে। ফলে সেই ক্ষেত্রে এগুলো নিয়ে অনেক ভাবার, বৃহত্তর পরিসর আলোচনার দরকার আছে। আরেকটা জিনিস, যে লোকটি ভোট দেবেন সে কিন্তু খুব ইয়ে নয়, বিভ্রান্তিকর অবস্থার মধ্যে নেই। সে জানে আমি যাকে হোক যাকে পছন্দ আমার বাবা তাকে ভোট দেবো, সে যে পার্টি হোক। আমার একটু আগে পুরোনো কথাটা বলছি, সে মোটিভেটেড হই বা কোনো চিন্তা চেতনার উপর ভিত্তি করেই হোক, তার নির্বাচিত জনপ্রতিনিধিকে ভোট দিয়ে এলো। দিতে পারে, দেবার ক্ষমতা, দেবার সুযোগ হয়তো তার কাছে ধরে নিলাম আছে। সেই লোকটি বিভ্রান্তিকর অবস্থার মধ্যে নেই, কিন্তু বিভ্রান্ত তৈরি হয়ে গেছে আমাদের সরকারের মধ্যে। সে একবার এই শুনছি, যা মানে আমি অত তথ্য ঘাটাঘাটি করিনি, কিন্তু যা শুনছি তাতে একবার বলছেন নির্বাচন কমিশন বলছেন আধার কার্ড, ভোটার কার্ড, হেন কার্ড, তেন কার্ড যা ছিল, অর্থাৎ নাগরিকের আইডেন্টিটি, পরিচিতির যে ডকুমেন্ট গুলো ছিল সেগুলো এখন বাতিল, মানবো না। তাহলে একটা দেশের নির্বাচন কমিশনার হোক বা দেশের সরকার হোক, তাদের কাছে তো কোনো স্পষ্ট ধারণা নেই যে আমার দেশের কে নাগরিক, কার কি ভোটাধিকার থাকবে, কোন রেকর্ডের উপর তার ভোটাধিকার থাকবে ইত্যাদি। নির্বাচন কমিশনার একরকম বলছে, সরকার আর একরকম বলছে। নির্বাচন কমিশনারটা তো পরিচালিত হচ্ছে সরকারের দ্বারা বা পার্লামেন্টের নীতি নির্ধারণের দ্বারা। তাহলে সেইখানে এত বিভ্রান্তি কেন থাকবে? সরকার কেন মানুষকে বিভ্রান্ত করবে? আমার এখানে একটা অন্যরকম প্রশ্ন মনে আসে। সেটা হচ্ছে যেটা মেরাতুন্দি বলছিলেন, যে দেশের নানান সমস্যা আছে, হাজার রকমের সমস্যা আছে, বেকারের সমস্যা, অমুকের সমস্যা, তমুকের সমস্যা, চাকরি বাকরি, জিনিসপত্রের দাম বৃদ্ধি, নানান সমস্যা আছে। কিন্তু যখন জনগণের সামনে একটা অযৌক্তিক ইস্যু হাজির করে দেওয়া হয় যে তুমি ভোট দিতে পারবে, এটা থাকলে পারবে কি, নাগরিক হবে কি নাগরিক হবে না, ইত্যাদি ইত্যাদি যখন নিয়ে আসে, তখন মানুষ দেখবেন মৌলিক চিন্তা থেকে, তার জীবন জীবিকার জন্য মৌলিক সমস্যাটা নিজে প্রতিনিয়ত সে ভাবিত, নিজের থেকে ভাবিত, সেই ভাবনা থেকে তার চিন্তা ভাবনা সরিয়ে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। এবার তার চিন্তা ঢুকে গেল, সে জিনিসপত্রের দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, তেলের দাম বৃদ্ধি হচ্ছে, বিদ্যুতের দাম বৃদ্ধি হচ্ছে, বেকারের সমস্যার সমাধান কি হবে, এসব নিয়ে যখন সে ভাবতে শুরু করেছে, তার কাছে তার এজেন্ডাটা ঘুরিয়ে দেওয়া হলো। এবার সে তুমি ভোট দিতে পারবে কিনা, তুমি ভোটার হবে কিনা, তোমার ওই কার্ডটা মান্যতা পাবে কিনা, তোমার আধার কার্ড মান্যতা পাবে কিনা ইত্যাদি। অর্থাৎ আমার চিন্তা চেতনাটাকে খেয়ে ফেললো অন্যভাবে আর কি। এইগুলো কি তাহলে সরকার, যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে গেছেন, বা সরকার যারা সরকারে রয়েছেন, রাষ্ট্র ব্যবস্থা যারা পরিচালনা করছেন, তারা কি মানুষকে মৌলিক সমস্যা থেকে সরিয়ে দিতে চাইছেন? যে এইটা দিলাম এখন চিবিয়ে খা, ওই যেমন পশু পাখিকে খাবার দেওয়া হয়, সে তখন তারা সেইটা খাবারের জন্য ছুটোছুটি করতে থাকে, মারামারি করতে থাকে। আমরা কি জনগণকে এইরকম, যে তোমার হাতে একটা তুলে দিলাম, তুমি এখন এইটা নিয়ে চিন্তা ভাবনা করো? এটা একটা বিষয় আমার মনে হচ্ছে খুব এখনকার মানুষদের ভাবার দরকার আছে। আর একটা হচ্ছে জনগণের যে ভোটাধিকারের যে প্রশ্নগুলো এসছে, আমাদের এই ধরুন প্রায় ৭৭-৭৮ বছরের একটা দেশ বয়স হয়ে গেল, মানে কার্যত বুড়ো দেশ বলা যায়, বুড়ো বুড়ো দেশ। মানে আমাদের সরকারি যারা চাকরি বাকরি করেন, তাদের ৬০ বছর হয়ে গেলে তিনি মেন্টালি এবং ফিজিক্যালি অক্ষম ধরে নিয়ে তাকে, সেই লোকটাকে আর চেয়ারে বসতে দেওয়া হয় না। একটা কান্ট্রির বয়স হয়ে গেছে ৭৭-৭৮ বছর, এ তো অনেক আগে বুড়ো হয়ে গেছে আর কি। এর দ্বারা আর কি হবে বলে মনে হয় না আর কি। যারা স্বাধীনতা সংগ্রামী চেয়েছিলেন, তারা চেয়েছিলেন মোদ্দা কথা, যে দেশের জনগণ ব্রিটিশ শাসন করেছিল, ভাই তোমরা চলে যাও, আমরা আমাদের দেশটাকে আমরা বুঝে নেব, আমাদের দেশের মানুষ কিভাবে থাকবে, খাবে, কিভাবে জীবনযাত্রা করবে, তাদের জীবনের গুণমান কি হবে, এগুলো আমরা দেখব। এই দায়িত্বটা স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে যারা দায়িত্বটা নিলেন, তারা উল্টে ব্রিটিশের থেকে ৩ গুণ বা ১০ গুণ শোষণকারী হয়ে গেল।